আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বাংলাদেশের ইতিহাস। আজকে আমাদের হয়তো 20তম পর্ব হতে যাচ্ছে। আমরা গতকালকে 15তম যেই পরিচ্ছেদ বা ষোড়শ 15তম পরিচ্ছেদ শেষ করেছিলাম। ষোড়শ পরিচ্ছেদের অর্ধেক অংশ আমরা পড়েছিলাম। আমরা বাকি অংশটুকু এখন পড়ার চেষ্টা করছি। আমরা কথা না বাড়িয়ে শুরু করি। 4, সেন যুগে সংস্কৃত সাহিত্য। সেনরাজগণের অভ্যুদয়ের ফলে অপভ্রংশ ও বাংলায় রচিত তান্ত্রিক সহজিয়া সাহিত্যের প্রসার কমিয়া পুনরায় সংস্কৃত সাহিত্যের উন্নতির যুগ আরম্ভ হয়। সেনরাজগণ শৈব ও বৈষ্ণব ধর্মের উপাসক ছিলেন এবং বৈদিক যাগযজ্ঞ ও ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করিতেন। সুতরাং তাহাদের পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষের অন্যান্য প্রদেশের ন্যায় বঙ্গদেশেও সংস্কৃত সাহিত্য ও হিন্দু ধর্মের নবজাগরণের সূত্রপাত হয়। বৌদ্ধ ও তান্ত্রিক মতের প্রভাবে হিন্দুর আনুষ্ঠানিক ক্রিয়া পদ্ধতি অনেকটা লোপ পাইয়াছিল। সুতরাং এই সম্বন্ধীয় গ্রন্থের বিশেষ প্রয়োজন ছিল। বল্লাল সেনের গুরু অনিরুদ্ধ ভট্ট হারলতা ও পিতৃদয়িতা নামক দুইখানি গ্রন্থে অশৌচ, শ্রাদ্ধ, সন্ধ্যা, তর্পণ প্রভৃতি হিন্দুর বিবিধ অনুষ্ঠানের ও নিত্যকর্মের বিস্তৃত আলোচনা করেন। বল্লাল সেন নিজে ব্রতসাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর নামক 5খানি গ্রন্থ রচনা করেন, কিন্তু মাত্র শেষোক্ত 2খানি গ্রন্থ পাওয়া গিয়াছে। প্রাচীন বহু ধর্মশাস্ত্র হইতে মত ও উক্তি উদ্ধৃত করিয়া বল্লাল সেন এই সকল গ্রন্থে হিন্দুর নানা আচার প্রতিষ্ঠান, দান কর্মাদি ও শুভাদি নানা নৈমিত্তিক লক্ষণ প্রভৃতির বিবরণ লিপিবদ্ধ করেন। বল্লাল সেনের এই গ্রন্থগুলি যে বাংলায় ও বাংলার বাহিরে প্রমাণিত বলিয়া গণ্য হইত তাহার যথেষ্ট প্রমাণ আছে। হলায়ুদ এই যুগের একজন প্রসিদ্ধ গ্রন্থকার। তিনি অল্প বয়সে রাজপণ্ডিত হইয়াছিলেন। লক্ষণ সেন তাহাকে যৌবনে মহামাত্য এবং প্রৌঢ় বয়সে ধর্মাধ্যক্ষের পদে নিযুক্ত করেন। হলায়ুদ ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, শৈব সর্বস্ব, পণ্ডিত সর্বস্ব প্রভৃতি গ্রন্থ রচনা করেন, কিন্তু ব্রাহ্মণ সর্বস্ব ব্যতীত আর কোনো গ্রন্থ এ যাবৎ কালে আবিষ্কৃত হয় নাই। হলায়ুদ লিখিয়াছেন, রার ও বরেন্দ্রের ব্রাহ্মণগণ বেদ করিতেন না, বৈদিক অনুষ্ঠান সম্বন্ধেও তাহাদের প্রকৃত জ্ঞান ছিল না। এই জন্য হিন্দুর আহ্নিক অনুষ্ঠান ও বিবিধ সংস্কারে ব্যবহৃত বৈদিক মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করিবার জন্য তিনি ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থ রচনা করিয়াছিলেন। এই গ্রন্থ বঙ্গদেশে ও বাহিরে বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছে। হলায়ুদের 2 জ্যৈষ্ঠ ভ্রাতা ঈশান ও পশুপতি শ্রাদ্ধ ও অন্যান্য দৈনিক অনুষ্ঠান সম্বন্ধে 2খানি পদ্ধতি রচনা করেন। পশুপতি শ্রাদ্ধ পদ্ধতি ব্যতীত পাকযজ্ঞ সম্বন্ধে 1খানি গ্রন্থ রচনা করেন। ভাষাতত্ত্বেও এই যুগের 2-1জন গ্রন্থকার প্রসিদ্ধি লাভ করিয়াছেন। ইহাদের মধ্যে আতিরহর পুত্র বন্ধগটি সর্বানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। টিকা সর্বস্ব নামে ইহার রচিত অমরকোষের টিকা ভারতের সর্বত্র প্রসিদ্ধি লাভ করিয়াছে। 1159 থেকে 60 অব্দে রচিত এই গ্রন্থে সর্বানন্দ অপূর্ব পাণ্ডিত্যের পরিচয় দিয়াছেন এবং বহুদেশী শব্দের উল্লেখ করিয়াছেন। এই দেশী শব্দগুলোর অধিকাংশই এখনও বাংলা ভাষায় প্রচলিত। ভাষাবৃত্তি, ক্রিয়াকাণ্ড শেষ, হারাবলী, বর্ণাদেশনা, দ্বিরূপ কোষ প্রভৃতি কোষ ও ব্যাকরণ গ্রন্থের রচয়িতা পুরুষোত্তম বাঙালি ছিলেন বলিয়া অনেকে মত প্রকাশ করিয়াছেন, কিন্তু এই মতের সমর্থক নিশ্চিত কোনো প্রমাণ নাই। সেনরাজগণ প্রায় সকলেই কবিতা রচনা করিতেন। এই কারণে এই যুগকে বাংলায় সংস্কৃত কাব্যের সুবর্ণ যুগ বলা যাইতে পারে। লক্ষণ সেনের সভাসদে ও সুহৃদ বটুদাসের পুত্র শ্রীধর দাস 1206 অব্দে সদুক্তি করুণামৃত নামে সংস্কৃত কবিতা সংগ্রহ প্রকাশিত করেন। ইহাতে 485 জন কবির রচিত 2370টি মনোজ্ঞ কবিতা সংগৃহীত হইয়াছে। এই কবিগণের মধ্যে অনেকেই অজ্ঞাত, তাই তাহারা বঙ্গদেশীয় ছিলেন কিনা ইহা সঠিক জানিবার উপায় নাই। সদুক্তি করুণামৃতে রাজা বল্লাল সেন, লক্ষণ সেন এবং কেশব সেনের রচিত কবিতা আছে। লক্ষণ সেনের রাজসভায় ধৌই, উমাপতিধর, গোবর্ধন, শরণ ও জয়দেব এই 5 জন প্রসিদ্ধ কবি ছিলেন। ইহাদের রচিত বহু কবিতা শ্রীধর দাসের সংগ্রহে পাওয়া যায়। কবি ধুই তার একটি শ্লোকে লক্ষণ সেনকে রাজা বিক্রমাদিত্যের সহিত তুলনা করেছেন। এই তুলনা কেবলমাত্র কবিসুলভ অত্যুক্তি নহে, তাহার সবার উক্ত পঞ্চকবি সত্যই পঞ্চরত্ন ছিলেন। কবি ধুইর পবনদূত কাব্যে মেঘদূতের অনুকরণে রচিত।
গৌড়ের রাজা লক্ষণ সেন যখন দিগ্বিজয়ে প্রবৃত্ত হইয়া দাক্ষিণাত্যে গিয়াছিলেন, তখন মলয় পর্বতের গন্ধর্ব কন্যা কুবলয়বতী তাহার রূপে মুগ্ধ হন এবং পবনমুখে তাহার প্রণয় কাহিনী রাজার নিকট প্রেরণ করেন। এই ভূমিকার উপর 104টি শ্লোক সম্পূর্ণ এই দূতকাব্য রচিত হইয়াছে। কালিদাসের মেঘদূতের অনুকরণে যে দূতকাব্যগুলো রচিত হইয়াছে, তাহাদের মধ্যে পবনদূতের স্থান খুব উচ্চে। পবনদূত ব্যতীত ধুই অন্য কোনো কাব্য লিখিয়াছেন বলিয়া মনে হয়, কিন্তু তাহা পাওয়া যায় না। জয়দেব ধুইকে কবিক্ষাপতি অর্থাৎ কবিগণের রাজা এবং শ্রুতিধর বলিয়া বর্ণনা করিয়াছেন। উমাপতিধর সম্বন্ধে জয়দেব লিখিয়াছেন, বাচত পল্লবয়তী অর্থাৎ তিনি বাক্যবিন্যাসে পটু। তাহার রচিত বিজয় সেনের প্রশস্তি দেওপাড়া লিপি এই মন্তব্যের সমর্থন করে। মাধাইনগরে প্রাপ্ত লক্ষণ সেনের তাম্রশাসনের একটি শ্লোকেও সদুক্তি কর্ণামৃতে উমাপতি ধরের রচিত বলিয়া উদ্ধৃত হইয়াছে। সুতরাং এই তাম্রশাসনও সম্ভবত তাহারই রচনা। সদুক্তি কর্ণামৃতে উমাপতি ধরের 90টি শ্লোক উদ্ধৃত হইয়াছে এবং তাহাতে উমাপতি রচিত চন্দ্রচূড় রচিত কাব্যের উল্লেখ আছে। মনে হয় এই উমাপতি ও উমাপতিধর একই ব্যক্তি। আচার্য গোবর্ধন সম্বন্ধে জয়দেব লিখিয়াছেন যে, শৃঙ্গার রসাত্মক কবিতা রচনায় তাহার সমকক্ষ কেউ ছিল না। এই কবি গোবর্ধনই যে আর্যা সপ্তশতীর কবি গোবর্ধনাচার্য, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এই কাব্যগ্রন্থ গোবর্ধনের অপূর্ব কবিত্ব ও পাণ্ডিত্যের পরিচায়ক। সম্ভবত তাহার পাণ্ডিত্যের জন্যই তিনি আচার্য বলিয়া অভিহিত হইতেন। কবি শরণ সম্বন্ধে জয়দেব লিখিয়াছেন যে, তিনি শ্লাঘ্য দুরহদ্রুতে অর্থাৎ দুরূহ রচনায় তিনি দ্রুত ও সিদ্ধহস্ত ছিলেন। ইহা হইতে কেহ কেহ মনে করেন যে তিনি ও দুর্ঘট বৃত্তির গ্রন্থকার বৈয়াকরণ শরণ একই ব্যক্তি, কিন্তু ইহা অনুমান মাত্র। সদুক্তি কর্ণামৃতে শরণের কবিতা উদ্ধৃত হইয়াছে, কিন্তু তাহার কোনো কাব্যগ্রন্থ পাওয়া যায় নাই। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে জয়দেব যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তাহাতে কোনো সন্দেহ নাই। তাহার গীতগোবিন্দের কোমল কান্ত পদাবলী কেবলমাত্র বৈষ্ণবগণের নহে, সাহিত্যরস পিপাসু মাত্রেরই চিত্তে চিরদিন আনন্দ দান করিবে। কেবলমাত্র বৈষ্ণবগণ নহে, আমি দুঃখিত, আমি লাইনটি আবার পড়ছিলাম। সংস্কৃতি ভাষায় এরূপ শ্রুতিমধুর জনপ্রিয় অথচ উচ্চাঙ্গের রসসম্পন্ন কাব্য খুব বেশি নাই। ইহার 40খানি বা ততোধিক টিকা আছে এবং ইহার অনুকরণে প্রায় 12 থেকে 14খানি কাব্যগ্রন্থ রচিত হইয়াছে। সমগ্র ভারতে গীতগোবিন্দ যে কিরূপ সমাদর লাভ করিয়াছেন, ইহাই তাহার প্রকৃষ্ট প্রমাণ। এই অসাধারণ জনপ্রিয়তার জন্যই কবি জয়দেবকে মিথিলা ও উড়িষ্যার অধিবাসীরা তাহাদের স্বদেশবাসী বলিয়া দাবি করিয়া থাকেন। কিন্তু অজয় নদের তীরে কেন্দুবিল্ম গ্রাম তাহার জন্মভূমি। এই প্রবাদ এত দৃঢ়ভাবে প্রচলিত যে বিশেষ প্রমাণ না পাইলে অন্যরূপ বিশ্বাস করা কঠিন। এখনও প্রতি বছর পৌষ সংক্রান্তিতে জয়দেবের স্মৃতি রক্ষার্থে কেন্দ্রবিল্মে বিরাট মেলার অধিবেশন হয়। তাহার জীবনী সম্বন্ধে বিশেষ কোনো বিবরণ পাওয়া যায় না। গীতগোবিন্দের একটি শ্লোক হইতে জানা যায় যে, তাহার পিতার নাম ভোজদেব এবং মাতার নাম রামদেবী, পাঠান্তর রাধা দেবী বা বামা দেবী। তাহার স্ত্রীর নাম সম্ভবত পদ্মা দেবী বা পদ্মাবতী, আমি দুঃখিত, সম্ভবত পদ্মাবতী। জয়দেব যে সঙ্গীতে নিপুণ ছিলেন, তাহার গীতগোবিন্দ রচনা হইতেই তাহা বোঝা যায়, কারণ ইহার অনেক পদ প্রকৃতপক্ষে সঙ্গীতের উপযোগী করিয়াই রচিত এবং এখনও গীত হয়। গীতগোবিন্দের রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বর্ণিত হইয়াছে। বাংলায় বৈষ্ণব সম্প্রদায় রসশাস্ত্রের আধ্যাত্মিক ব্যাখ্যা হিসাবে ইহাকে তাহাদের একখানি বিশিষ্ট ধর্মগ্রন্থ বলিয়া গণ্য করেন, কিন্তু ইহার আধ্যাত্মিক ব্যাখ্যা ছাড়িয়া দিলেও কেবলমাত্র ভাব ও রসের বিচারে ইহা সংস্কৃত সাহিত্যে একটি উৎকৃষ্ট কাব্য বলিয়া বিবেচিত হইবার যোগ্য। ইহা প্রচলিত সংস্কৃত কাব্য হইতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এবং সাহিত্যিক জগতে এক নূতন সৃষ্টি। রচনা প্রণালীর দিক হইতে সংস্কৃত কাব্য অপেক্ষা অপভ্রংশ এবং বাংলা ও মৈথিলী ভাষায় পদাবলীর সহিত ইহার সাদৃশ্য অনেক বেশি। কেহ কেহ মনে করেন যে গীতগোবিন্দ প্রথমে অপভ্রংশ অথবা প্রাচীন বাংলায় রচিত হইয়াছিল এবং পরে সংস্কৃতে রূপান্তরিত হয়, কিন্তু অনেকেই এই মত গ্রহণ করেন নাই। দ্বাদশ শতাব্দীর শেষার্ধ বাংলায় সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ যুগ বলা যাইতে পারে। একদিকে ধর্মশাস্ত্র ও অপরদিকে উচ্চাঙ্গের কাব্য এই যুগকে অমর করিয়া রাখিয়াছে। অর্ধ শতাব্দীর মধ্যে অনিরুদ্ধ ভট্ট, হলায়ুধ, বল্লাল সেন, সর্বানন্দ, জয়দেব, উমাপতি, ধৌই, গোবর্ধন ও শরণ এতগুলি পণ্ডিত ও কবির সমাবেশ যে কোনো দেশের পক্ষেই গৌরবজনক। 5.
বাংলা ভাষা ও সাহিত্য। স্বাভাবিক বিবর্তনের ফলে সংস্কৃত ভাষা হইতে ক্রমে ক্রমে পালি, প্রাকৃত অপভ্রংশ ও দেশীয় ভাষার উৎপত্তির কথা পূর্বেই বলা হইয়াছে। কোন সময়ে বাংলা ভাষার সৃষ্টি হয় তাহা নিশ্চিত বলা যায় না। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে বৌদ্ধ চর্যাপদ বা বৌদ্ধ চর্চাগীতির যে সংকলন আবিষ্কার করিয়া চর্যাচর্য বিনিশ্চয় নামে প্রকাশিত করেন, তাহাই বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলিয়া গৃহীত হইয়াছে। এই চর্যাপদগুলির প্রত্যেকটিতে 4 হইতে 6টি পদ আছে। এগুলির বিষয়বস্তুতে সহজিয়া বৌদ্ধমতের গূঢ় আধ্যাত্মিক ব্যাখ্যা। এ পর্যন্ত মোট 23 জন কবি রচিত 47টি চর্যাপদ পাওয়া গিয়াছে। এই পদগুলির সংস্কৃত টিকা আছে, কিন্তু তাহাও এত দুরূহ যে সকল স্থলে মূলের তাৎপর্য বোধগম্য হয় না। এই প্রাচীন বাংলায় রচিত চর্যাপদের সঙ্গে সৌরসেনী অপভ্রংশ ভাষায় রচিত সরহ ও কান্যের দোহা এবং ডাকার্ণব এই 3খানি পুঁথি পাওয়া গিয়াছে। কেহ কেহ অনুমান করেন যে চর্যাপদগুলি 10ম শতাব্দে রচিত হয়। ওই যুগে বাংলায় ও বাংলার বাহিরে সৌরসেনী অপভ্রংশ বহুল পরিমাণে সাহিত্যের ভাষা ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে প্রাচীন বাংলা ক্রমশই পরিপুষ্ট হইয়া সাহিত্যের উপযুক্ত ভাষা বলিয়া পরিগণিত হয় এবং একই কবি সৌরসেনী অপভ্রংশ ও বাংলা এই 2 ভাষাতেই কবিতা রচনা করেন। খুব সম্ভব এই প্রাচীন বাংলা আরও 200 বৎসর পূর্ব হইতে অর্থাৎ পাল যুগের প্রারম্ভেই প্রচলিত ছিল। কয়েকজন চর্যাগীতিকার ওই সময়ে জীবিত ছিলেন এরূপ মনে করিবার কারণ আছে, কিন্তু তাহাদের পদগুলি পরবর্তীকালে যখন সংকলিত হয় তখন বোধহয় প্রচলিত ভাষায় রূপান্তরিত হইয়াছিল। কারণ বিভিন্ন পদকর্তাদের মধ্যে 200 বৎসরের ব্যবধান থাকিলেও তাহাদের পদগুলির ভাষার মধ্যে বিশেষ প্রভেদ দেখা যায় না। এই সংকলন খুব সম্ভবত 10ম-11শ শতাব্দীতে হইয়াছিল। সুতরাং চর্যাপদগুলির ভাষা এই সময়কার প্রচলিত বাংলা ভাষারই নমুনাস্বরূপ গ্রহণ করা যাইতে পারে। তখনও সৌরসেনী অপভ্রংশই আর্যাবত্যের পূর্বভাগে সাধু ভাষা বলিয়া সম্মানের আসন পাইত, কিন্তু ক্রমে ক্রমে বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করিয়া বাংলার একমাত্র সাহিত্যিক ভাষায় পরিণত হয়। মোটামুটিভাবে বলা যাইতে পারে যে 8ম হইতে দ্বাদশ এই 5 শতাব্দী বাংলা ভাষা ও সাহিত্যের আদিযুগ। পরবর্তী অধ্যায়ে যে সিদ্ধাচার্যদেবের কথা উল্লিখিত হইয়াছে তাহারাই পূর্বোক্ত দোহা ও চর্যাপদগুলির রচয়িতা। এগুলো তিব্বতীয় ভাষায় অনুদিত হইয়াছিল। তেঙ্গুর নামক বিখ্যাত তিব্বতীয় গ্রন্থে 50টি চর্যাপদের অনুবাদ পাওয়া গিয়াছে। সুতরাং পূর্বোক্ত 47টি ব্যতীত আরও 3টি প্রাচীন বাংলা চর্যাপদ ছিল। শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত পুঁথিখণ্ডিত হওয়ার এই 3টির মূল পাওয়া যায় নাই। বাংলায় প্রচলিত ময়নামতির গানে চর্যাপদ রচয়িতা এই সিদ্ধাচার্যগণের কিছু কিছু বিবরণ পাওয়া যায়। ময়নামতি রাজা গোপীচাঁদের মাতা গোরক্ষনাথের শিষ্যা ছিলেন। তিনি যুগ বলে জানিতে পারিলেন যে তাহার পুত্র সন্ন্যাস গ্রহণ না করিলে অকালে মৃত্যুমুখে পতিত হইবেন। গোপীচাঁদ তাহার 2 রানী অধুনা ও পদুনার বহু বাধা সত্ত্বেও মাতার আজ্ঞায় সন্ন্যাসী হইলেন এবং গোরক্ষনাথের শিষ্য জালন্ধরিপাত অথবা হারিপ্পার শিষ্যত্ব গ্রহণ করিলেন। এখানে একটি উক্তি আছে, 46টি সম্পূর্ণ এবং আর একটির অর্ধেক, এইরকম আর কি। মানে 47টি যে চর্যাপদ পাওয়া গিয়েছে সেখানে হচ্ছে 46টি সম্পূর্ণ চর্যাপদ পাওয়া গিয়েছে এবং আরেকটির অর্ধেক পাওয়া গিয়েছে। আচ্ছা, সিদ্ধ ও যোগী পুরুষ হিসাবে গোরক্ষনাথের খ্যাতি ভারতের সর্বত্র বিস্তৃত এবং তৎপ্রবর্তিত কানফাটা যোগী সম্প্রদায় সমগ্র হিন্দুস্থানে বিশেষত পাঞ্জাবে ও রাজস্থানে এখন পর্যন্ত বিশেষ প্রভাবশালী। তাহার পুত্র মিন্নাথ অথবা মৎস্যেন্দ্রনাথ স্বয়ং শিব নাকি তাহাকে গুহ্যমন্ত্র প্রদান করেন এবং এজন্য তিনি আদিসিদ্ধ নামে কথিত হইয়া থাকেন। ময়নামতির গানে এই সম্প্রদায়ের নিম্নলিখিত গুরু পরম্পরা পাওয়া যায়। মৎস্যেন্দ্রনাথ বা মীননাথের গুরু ছিলেন গোরক্ষনাথ এবং তার পরবর্তীতে জালন্ধরিপাত এবং কৃষ্ণপাত বা কানুপা বা কান্নপা। যে 47টি চর্যাপদ পাওয়া গিয়েছে তাহার মধ্যে 12টির রচয়িতা কৃষ্ণপাত বা কান্নুপা। তিনি একটি পদে যেভাবে জালন্ধরিপাদের উল্লেখ করিয়াছেন তাহাতে মনে হয় যে ইনি তাহার গুরু। সুতরাং পদ রচয়িতা কৃষ্ণপাত ও গোরক্ষনাথের প্রশিষ্য কৃষ্ণপাত একই ব্যক্তি, এইরূপ অনুমান করা যাইতে পারে। লুইপা 2টি চর্যাপদের রচয়িতা। তিব্বতীয় আখ্যানের উপর নির্ভর করিয়া কেহ কেহ ইহাকে আদিসিদ্ধ মৎস্যেন্দ্রনাথের সহিত অভিন্ন মনে করেন, ইহা পূর্বেই বলা হইয়াছে। পণ্ডিতেরা এইসব পদরচয়িতা সিদ্ধ গুরুযুগের কাল নির্ণয় সম্বন্ধে একমত নহেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অনুমান করেন যে
গোরক্ষনাথ দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। আবার ডক্টর শহীদুল্লাহ নেপালে প্রচলিত কিংবদন্তির উপর নির্ভর করিয়া সিদ্ধান্ত করিয়াছেন যে মৎস্যেন্দ্রনাথ সপ্তম শতাব্দীর লোক, কিন্তু অনেকেই এই মত গ্রহণ করেন না। প্রকাশিত চর্যাপদের ভাষা দশম শতাব্দীর পূর্বেকার নহে, ইহাই প্রচলিত মত। কিন্তু কোনো কোনো চর্যাপদের রচনাকাল যে ইহার 2-1 শতাব্দী পূর্বে, তাহা খুব সম্ভব বলিয়াই মনে হয়। চর্যাপদগুলিকে বাংলা সাহিত্যের আদিম উৎস বলা যাইতে পারে। ইহার প্রভাবেই পরবর্তী যুগের বাংলায় সহজিয়া গান, বৈষ্ণব পদাবলী, শাক্ত ও বাউল গান প্রভৃতির সৃষ্টি হইয়াছে। সুতরাং বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের দিক দিয়া ইহার মূল্য খুব বেশি। নিছক সাহিত্য হিসাবে ইহার স্থান খুব উচ্চ নহে। জটিল ও দুরূহ তত্ত্বের চাপে ইহার সাহিত্যিক সৌন্দর্য বিকশিত হইবার সুযোগ পায় নাই, কিন্তু মাঝে মাঝে ইহাতে প্রকৃত কবিত্বের পরিচয় পাওয়া যায়। নিম্নে নমুনাস্বরূপ একটি প্রাচীন চর্যাপদ ও বর্তমান বাংলা ভাষায় তাহার যথাসম্ভব রূপান্তর দেখান হইতেছে। ইহা হইতে প্রাচীন চর্যাপদের ভাষা ও ভাব সম্বন্ধে ধারণা অনেকটা স্পষ্ট হইবে। চর্যাপদ 14। 1. গঙ্গা যৌনা মাঝেরে বহই নাই, তহি চরিলি মাতঙ্গী পুই আ লীলে পার করেই। 2. বাহ তু ডুম্বি বাহলো ডুম্বি বাটত ভৈল উছারা, সদ্গুরু পা পশায়ে যাইব পুনু জিম উড়া। 3. পাঞ্চ কেডুয়াল পরন্তে মাঙ্গে পিঠত কাছি বান্দি, গ অন উখুল সিং সিংচহু পানিন পয়সই সান্ধি। 4. চান্দ সূর্য 2 চাকা সিঠি সংহার পুলিন্দা, বাম দাহিন 2 মাগন চেবই বাহতু ছন্দা। 5. কবরিন লেই বুড়িন লেই সুচ্ছলে পার করেই, জু রথে চরিলা বাহবা ন জানি কুলে কুল বুলুই। এগুলো বর্তমান বাংলায় রূপান্তর করলে এমনটি দাঁড়াচ্ছে। প্রথমটির অনুবাদ দাঁড়াচ্ছে, গঙ্গা যমুনা মধ্যেরে বহে নৌকা, তাহাতে চড়িয়া চণ্ডালী ডুবা লোককে অবলীলাক্রমে পার করে। 2. বাহ ডুমনি বাহ লো ডুমনি, পথ হইল বেলাগত, সদ্গুরু পাদপ্রসাদে যাইব পুন জিনপুর, যেখানে জিন সমান সমান বুদ্ধ এরকম বলা হয়েছে। 3. 5 দ্বার পরিতে নৌকার গুলইয়ে, পিছে কাছি বান্ধিয়া, গগন উখলিত দ্বার ছেঁচ পানি না পশিবে সন্ধিতে, ছিদ্রে জল প্রবেশ করিবে না, এরকম বোঝানো হচ্ছে আর কি। 4. চাঁদ সূর্য 2 চাকা সৃষ্টি সংহার 2 মাস্তুল, বাম ডাহিনে 2 মার্গ না বোধ হয় বাস স্বচ্ছন্দে। 5. করিনালয় বুড়ি পয়সা নালয় অমনি পার করে, যে রথে চড়িল নৌকা বাহিতে না জেনিয়া কুলে কুলে বেড়ায়। চর্যাপদ ব্যতীত যে ওই যুগে প্রাচীন বাংলায় রচিত অন্যান্য শ্রেণীর সাহিত্য ছিল, তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। এ বিষয়ে কিছু কিছু প্রমাণও আছে। চালুক্যরাজ তৃতীয় সৌমেশ্বরের রাজত্বকালে 1127 থেকে 1138 অব্দে রচিত মান সোল্লাস গ্রন্থের গীত বিনোদ অধ্যায়ে বিভিন্ন দেশীয় ভাষায় রচিত গীতের দৃষ্টান্ত আছে। ইহার মধ্যে বিষ্ণুর অবতার ও গোপীগণের সহিত কৃষ্ণের লীলা বিষয়ক কয়েকটি বাংলা গীতের অংশ আছে। গীত গোবিন্দের রচনাভঙ্গি যে প্রাচীন বাংলা ও অপভ্রংশে রচিত গীত কবিতার অনুরূপ, তাহা পূর্বেই বলা হইয়াছে। রামায়ণ, মহাভারত প্রভৃতি জনপ্রিয় সংস্কৃত মহাকাব্য অবলম্বনে বাংলা ভাষায় যে একটি লৌকিক সাহিত্য গড়িয়া উঠিয়াছিল, ইহাও খুবই সম্ভব, কিন্তু এরূপ রচনার কোনো নিদর্শন পাওয়া যায় না। মোটের উপর একথা বলা যাইতে পারে, বৌদ্ধ সহজিয়া মতের চর্যাপদগুলি ছাড়া প্রাচীন বাংলার ভাষায় রচিত আর কোনো কিছুই পাওয়া যায় নাই, যাহা দ্বাদশ শতাব্দীর পূর্বেকার বলিয়া গ্রহণ করা যাইতে পারে। মধ্যযুগে বৈষ্ণব ধর্মের প্রভাবে যে বাংলা সাহিত্যের অপূর্ব পরিপুষ্টি ও শ্রীবৃদ্ধি হইয়াছিল, সম্ভবত পুরাতন বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রভাবেই সেই সাহিত্যের প্রথম সৃষ্টি হয়। পণ্ডিত ও প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকগণ সংস্কৃতকেই একমাত্র সাধুভাষা ও সাহিত্যের বাহন মনে করিতেন, কিন্তু নূতন ও অবার্চীন ধর্মমত জনসাধারণে প্রচলিত করার জন্য ইহার আচার্যগণ জনসাধারণের ভাষায় ইহাকে প্রচার করিতে যত্নবান ছিলেন। ইহাই বাংলা ভাষা ও সাহিত্যের সৃষ্টি ও পরিপুষ্টির প্রধান কারণ বলিয়া গ্রহণ করা যাইতে পারে। 6. বাংলা লিপি। অনেকেরই বিশ্বাস, প্রাচীনকালেও সংস্কৃত ভাষা নাগরী অক্ষরেই লিখিত হইত এবং বাংলা ভাষার ন্যায় বাংলায় প্রচলিত অক্ষরগুলিও অপেক্ষাকৃত আধুনিক, কিন্তু এই দুইটি মতই ভ্রান্ত।
সর্বত্রই সংস্কৃত, প্রাকৃত ও দেশীয় ভাষা সবই একই রকম অক্ষরে লিখিত হইত। দেশ ও কাল অনুসারে তাহার ভিন্ন ভিন্ন রূপ ছিল। কেবলমাত্র সংস্কৃত লেখার জন্য কোনো পৃথক অক্ষর ব্যবহৃত হইত না। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে যে ব্রাহ্মী লিপিতে তাহার অধিকাংশ শাসনমালা উৎকীর্ণ করান, তা হইতেই ক্রমে ভারতের বিভিন্ন প্রদেশে বর্ণমালার উদ্ভব হইয়াছে। সম্রাট অশোকের সময়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ব্যতীত আর সর্বত্রই এই এক প্রকার লিপির প্রচলন ছিল। কালক্রমে ও স্থানীয় লোকের বিভিন্ন রুচি অনুযায়ী বিভিন্ন প্রদেশে ইহার কিছু কিছু পরিবর্তন আরম্ভ হয়। এই প্রকার পরিবর্তন সত্ত্বেও গুপ্ত যুগের পূর্ব পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত বিভিন্ন বর্ণমালার মধ্যে যে প্রভেদ খুব বেশি ছিল না। এক দেশের লোক অন্য দেশের বর্ণমালা পড়িতে পারিত। গুপ্ত যুগে প্রথম প্রাদেশিক বর্ণমালার মধ্যে স্বাতন্ত্র্য ও প্রভেদ বাড়িয়া ওঠে। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে পূর্ব ভারতের ও পশ্চিম ভারতের বর্ণমালা দুইটি স্বতন্ত্র পদ্ধতি অবলম্বন করে। পশ্চিম ভারতের সিন্ধ মাতৃকা বর্ণমালা ক্রমশ রূপান্তরিত হইতে হইতে নাগরীতে পরিণত হয়, আর পূর্ব ভারতের বর্ণমালা হইতে অবশেষে বাংলা বর্ণমালার উৎপত্তি হয়। সমাচারদেবের কোটালীপাড়া তাম্রশাসনে পূর্ব ভারতে প্রচলিত এই বিশিষ্ট পদ্ধতির বর্ণমালার নিদর্শন পাওয়া যায়। সপ্তম হইতে নবম শতাব্দী পর্যন্ত ক্রমশ ইহার অনেক পরিবর্তন হয়। দশম শতাব্দীতে পশ্চিম ভারতের বর্ণমালা ইহার উপর কিছু প্রভাব বিস্তার করে, কিন্তু ওই শতাব্দীর শেষভাগে প্রথম মহিপালের রাজত্বে এই প্রভাব দূর হয় এবং পূর্ব ভারতীয় বর্ণমালার বাংলা বর্ণমালার পূর্বাভাস পাওয়া যায়। প্রথম মহিপালের বানগড় লিপিতে ব্যবহৃত স্বরেয় হ্রস্বউ ক, খ, গ, ধ, ন, ম, ল এবং ক্ষীয় অনেকটা বাংলা অক্ষরের আকার ধারণ করিয়াছে। জ একেবারে সম্পূর্ণ বাংলা জয়ের অনুরূপ। দ্বাদশ শতাব্দীতে উৎকীর্ণ বিজয় সেনের দেওপাড়া প্রশস্তিতে যে বর্ণমালা ব্যবহৃত হইয়াছে, তাহার মধ্যে 22টি পুরোপুরি অথবা প্রায় বাংলা অক্ষরের মতো। দ্বাদশ শতাব্দীর শেষে এবং ত্রয়োদশ শতাব্দীর প্রথমে তাম্রশাসনের অক্ষর প্রায় সম্পূর্ণ আধুনিক বাংলা অক্ষরে পরিণত হইয়াছে। ইহার পর 3-4 বৎসর পর্যন্ত স্বাভাবিক নিয়মে এই অক্ষরের কিছু কিছু পরিবর্তন ঘটিয়াছে। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে পরিবর্তন বিশেষ কিছু হয় নাই। ঊনবিংশ শতাব্দী হইতে মুদ্রাযন্ত্রের প্রচলনের ফলে বাংলা অক্ষরগুলি একটি নির্দিষ্ট রূপ ধারণ করিয়াছে। ভবিষ্যতে ইহার আর কোনো রূপ পরিবর্তন হইবে বলিয়া মনে হয় না। এই রূপে দেখা যায় যে গুপ্ত যুগের পরবর্তীকালে বাংলায় যখন একটি স্বাধীন পরাক্রান্ত রাজ্য স্থাপিত হয়, সেই সময় হইতে পূর্ব ভারতে একটি বিশিষ্ট বর্ণমালার প্রচলন হয়। ক্রমে এই বর্ণমালা পরিবর্তিত হইয়া বাংলার নিজস্ব একটি বর্ণমালায় পরিণত হয়। বলা বাহুল্য যে চিরকালই বাংলায় প্রচলিত অক্ষরেই বাংলাদেশ সংস্কৃত, প্রাকৃত ও দেশীয় ভাষা প্রভৃতি লিখিত হইত। সংস্কৃত ভাষা লিখিবার জন্য নাগরী অক্ষরের ব্যবহার অতি আধুনিককালই হইয়াছে। প্রাচীন বাংলার সংস্কৃত ভাষায় লিখিত সমুদয় তাম্রশাসন ও পুঁথি তৎকালে প্রচলিত বাংলা অক্ষরেই লেখা হইয়াছে, আর নাগরী অক্ষর বাংলা অপেক্ষা প্রাচীন নহে। অর্থাৎ দশম শতাব্দীতে বাংলাদেশে ব্যবহৃত অক্ষরের সহিত বর্তমান বাংলা অক্ষরের যে সম্বন্ধ, ওই সময় পশ্চিম ভারতে ব্যবহৃত অক্ষরের সহিত বর্তমান নাগরী অক্ষরের সম্বন্ধ তদপেক্ষা অধিকতর ঘনিষ্ঠ নহে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে ষোড়শ পরিচ্ছেদ, যেটি কিনা আমাদের বাংলা ভাষার উৎপত্তি ও আমাদের বাংলা ভাষার সাহিত্য নিয়ে ছিল। আমরা আগামীতে পড়ব হচ্ছে সপ্তদশ পরিচ্ছেদ, যেখানে ধর্মমত প্রতিষ্ঠা, আর্য ধর্মের প্রতিষ্ঠা, বৈদিক ধর্ম, বৈষ্ণব ধর্ম, পৌরাণিক ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম, অন্যান্য পৌরাণিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, সহজিয়া ধর্ম, বাংলার ধর্মমত, দেবদেবীর মূর্তি পরিচয়, বিষ্ণু মূর্তি, শিব মূর্তি, এই বিষয়গুলো নিয়ে আমরা ওই অধ্যায়টি অনেক বড় হবে, যার জন্য আমরা সেটিও চেষ্টা করব 2টি খণ্ডে, কিংবা যদি বেশি মনে হয় তাহলে 3টি খণ্ডেও আমরা ভাগ করে পড়তে পারি। ঠিক আছে, তাহলে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, যতটা সম্ভব দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন, কারণ আপনি দুশ্চিন্তা মুক্ত হলেই আপনার রোগব্যাধি আপনার অনেকটা, আপনি বলতে পারেন 70% কমে যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন দুশ্চিন্তা মুক্ত থাকার। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।